বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা বসা আছেন সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, এবং আমার ডানে রয়েছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ছোট্ট একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যে দুটি নির্দলীয় সরকার বা রাজনৈতিক সরকার যেভাবেই বলি না কেন, রাজনৈতিক দলগুলোর দূরত্ব বাড়ছে না কমছে? ইতিমধ্যে কয়েক মাস অতিক্রান্ত হয়েছে, আপনাদের ফিলিংস কি মিস্টার নাজমুল হক প্রধান? অসংখ্য ধন্যবাদ। আসলে দূরত্ব বাড়ছে এটা তো ইঞ্চি দিয়ে গজফুট দিয়ে পরিমাপ করে বলা যাবে না। তবে একটা বিষয় হচ্ছে যে আমরা খেয়াল করছি, খুব নিবিড়ভাবেই খেয়াল করছি, সরকারের উপদেষ্টাবৃন্দের কথাবার্তার মধ্যে কেমন যেন একটা ব্লেম গেমের চেষ্টা হচ্ছে আর কি রাজনৈতিক দলগুলিকে শক্তিকে। হ্যাঁ, রাজনৈতিক দলগুলির মধ্যে ত্রুটি বিচ্যুতি তো আছেই, থাকবেই, এটি স্বাভাবিক, এবং এটার সমালোচনা রাজনীতিবিদরা নিজেরাই করে, নিজেদের দলের অন্য দলের করে। সেই ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার কেন এগুলি করছে এটা আমার বোধগম্য না। একটা বিষয় হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের টাস্কটা কি, এটা আগে ডিফাইন হওয়া উচিত। আমার ধারণা ওনারা যদি ঠিক করতে পারে ওনাদের কাজটা কি, তাহলে এই ব্লেম গেমের জায়গাটা থাকবে না। কিন্তু তারপরে ওনারা বুঝে হোক না বুঝে হোক ওনারা করছেন। একটা হচ্ছে যে আমরা যতটুকু জানছি বা যতটুকু অনুমান করা যাচ্ছে যে যারা আন্দোলন করেছে বৈষম্য বিরোধী, তারা একটা রাজনৈতিক দল সংগঠিত করছে, ভালো কথা, ফাইন। এটা তো রাজনৈতিক দলগুলোর অধিকার তো সবারই আছে, করতেই পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু সেই ক্ষেত্রে রাজনৈতিক দল সঙ্গে কি এই যারা উপদেষ্টা আছেন এরা কি সেই দলের সঙ্গে যুক্ত হবেন বা যুক্ত আছেন? যদি এরকম হয় তাহলে তো আমার মনে হয় ওনাদেরকে ওই জায়গাটা ছেড়ে দিয়ে রাজনৈতিক দল করার কাজে আত্মনিয়োগ করা উচিত। একটা হচ্ছে যে ক্ষমতাকে ব্যবহার করে দল গড়ার পরিণতি, তাই না? এটা আমরা জানি বাংলাদেশে অতীতে হয়েছে, এবং শেষ যে রিজিমটা ছিল এরশাদ সাহেবের, আমরা তো সেটাকে উৎখাতই করেছিলাম, বা এটা গণ অভ্যুত্থানে বা গণ আন্দোলনে উৎখাতই হয়েছিল। তো ফলে আমি চাই না অন্তর্বর্তী সরকার এত হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে বর্তমান যে প্রেক্ষিতটা আমরা সবাই সমর্থন করছি, সবাই দল এ টু জেড, আওয়ামী লীগ সহ ওই তার সঙ্গের দলগুলি বাদ দিয়ে সবাই এই সরকারকে মানে নিরঙ্কুশ সমর্থন দিয়েছে, যেটাকে বলে, তাই না? তাহলে সেই সমর্থনের প্রেক্ষিতে এই সরকারের যারা উপদেষ্টা আছেন তারা ডেফিনেটলি তাদের কথাবার্তা তো আরও ভালো হবে, আমরা সেটাই আশা করি। আমাদেরকে কটাক্ষ করে কথা বললে তো কোনো লাভ নেই, কোনো রেজাল্ট বয়ে আনবে না, বরঞ্চ ক্ষতি হবে, দূরত্ব বাড়বে। দূরত্ব, রাজনৈতিক শক্তির সঙ্গে দূরত্ব বাড়িয়ে আসলে কি সমস্যার সমাধান করা যাবে? এই প্রশ্নটা কিন্তু দেশবাসীর মনের মধ্যে আছে। আমি এলাকার থেকে এসেছি, আমাকেও পাবলিক একই ধরনের প্রশ্ন করছে যে আসলে কি এই সরকারটা কি ভোট দেবে? আসলে হ্যাঁ, ত্রুটি বিচ্যুতি আছেই, ঠিকই। বিএনপির শাসন ক্ষমতা ছিল, বিএনপির সম্পর্কে অসংখ্য কথাবার্তা আছে, আমাদেরও আছে। এগুলি বিভিন্ন সময় টক শোতে, জাতীয় গণমত প্রচার হয়েছে, সব দলের মত আছে। তাহলে সেই জায়গায় এখন যদি সরকার যদি সবাইকে এসে এক নাগারে একই কাতারে ফেলে যদি একই ধরনের কথা বলতে শুরু করে, তাই না, তাহলে আসলে এই সরকারের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জনমনের মধ্যে একটা সন্দেহ তৈরি হবে, যেটা অলরেডি যেটা হয়েছে দেখে আমাদেরকে প্রশ্ন করে যে ভোটটা কি আদৌ হবে। তাহলে আমি এই জায়গার থেকে মনে করি সরকার প্রধান এই বছর বিজয়ের মাস চলছে, এটা এই বছরের কয়েক মাস সরকার অতিক্রান্ত করছে। সরকার কতগুলি সংস্কার কমিশন করেছে, তার কিছু কিছু রিপোর্ট সরকারের কাছে পড়েছে, এবং সরকার যে বলেছিল আমি এই রিপোর্টগুলি পেরে একটা ভোটের কথা বলবো, সরকারের পক্ষ থেকে ডিসেম্বর মাসের শেষে বা একটু সামনে একটা ভোটের কথা অলরেডি এসছে। ফলে সেই ক্ষেত্রে আমাদের আশ্বস্ত হওয়ার বিষয় আছে যে না, সরকার ভোটের দিকে যাচ্ছে এই সংস্কারগুলি কমপ্লিট করে। যারা ক্রিমিনাল, যারা পালিয়ে গেছে অর্থ লুট করে, টাকা পয়সা নিয়ে, সরকারের পক্ষ থেকে প্রথম দিকে এই টাকা পয়সা ফেরত আনার বিষয়ে কথা বলা হয়েছে। জনগণের মধ্যে এটা কনসার্ন বেশি যে আসলে বাংলাদেশে এই টাকা পয়সা ফেরত আসবে কিনা, যারা লুট করে গেছে এরা আগের মতো বহাল তবিয়ত আবার রাজনীতি পুনর্বাসিত হবে কিনা, এটা আমাদেরও কথা, জনগণেরও কথা। ফলে এই নিয়ে যে রাজনৈতিক শক্তি মাঠে ক্রিয়াশীল আছে, আমাদের সঙ্গে সরকার অন্তর্বর্তী ভুল বুঝাবুঝির কোনো সুযোগ নেই। আমরা চাই এই কাজগুলি সম্পন্ন হোক। দুষ্কৃতিকারীরা বা রাজনীতিকে যারা পলিউটেট করছে, যারা রাজনীতিটাকে, যারা মূল অর্থবিত্ত কামানোর যারা হাতিয়ার করছে,
এবং এটা ব্যবহার করে যারা বিদেশে অর্থ যারা ব্যাংক বাড়ি তৈরি করছে, ওই যে ভানুয়াতুর একটা নাম শুনলাম, আগে শুনি নাই, লুটপাটের কারণে শুনতে হলো আমাকে। যেমন ওই যে আপনার রজার মিলার বোধহয় আপনার মনে আছে, ক্যামেরুনের একটা ফুটবলার, ওর সেই গোল দেখে, সেই বয়স্ক প্লেয়ারের গোল দেখে আমরা সবাই, ওই আমি নিজেও আর কি ক্যামেরুন দেশটাকে চিনি নাই এর আগে প্লেয়ারের কারণে। তা এখন এই গভর্নমেন্টের পতিত স্বৈরাচারের এই যে লোটাস কামাল অর্থমন্ত্রী, উনি কিন্তু এই ভানুয়াতুরকে বাংলাদেশের গ্রামের লোকে চিনিয়ে দিয়েছেন যেরকম একটা দেশ আছে দ্বীপ রাষ্ট্র, যেখানে টাকা পাচার করে নির্বিঘ্নে থাকা যায়। তো এই লোকগুলিকে যদি মানে শুধু চিহ্নিত করাই না, এই লোকগুলিকে যদি কোনো না কোনো ফর্মে আপনার, যেমন আমি দেখলাম গত কয়েকদিন আগে একটা মণিবার্তা, যে ভিয়েতনামের একজন ব্যবসায়ী, বিশাল ব্যবসায়ী, কীভাবে সে অর্থবিত্তের মালিক হয়েছেন, এখন সে ফাঁসি রোজে নিয়ে একদম বিচারের কাঠ করে, একদম প্রায় তার বউ সহ সে। তা বাংলাদেশেও এই দৃষ্টান্ত স্থাপন হওয়া উচিত যে বারে বারে ঘুঘু ধান খেয়ে যেতে পারে না, কোনো কোনো সময় ঘুঘু ফাঁদে আটকা পড়া এবং সেই ঘুঘুর শাস্তি হয়। এবার আমার ধারণা এই সরকারের প্রথম দায়িত্বটা হচ্ছে এই ঘুঘুদের শাস্তি দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের রাস্তাটাকে মসৃণ করা, রাজনৈতিক দলকে ব্লেম গেমের না ফেলা। ববি আজাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিলু ভাই, এবং আপনাকে আমার বিজ্ঞ সহ আলোচক সহ চ্যানেলের পর্দায় যারা দেখছেন বা দেখবেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। রাজনৈতিক দলগুলোর সাথে শুরু থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের একটা প্রচেষ্টা থাকা উচিত ছিল এই সম্পর্কগুলো আরও সুন্দরভাবে বহাল রাখা। ইতিমধ্যে আমরা দেখেছি যে একটা আপনার জাতীয় ঐক্য কমিশনের আলোচনা এসেছে এবং সেই ঐক্য কমিশনের ফরমেশন শুরু হয়েছে অন্য সব কমিশন প্রধানদেরকে নিয়ে। তো এই যে ওই ঐক্য কমিশন যে এখন তৈরি হচ্ছে একটা আপনার কনসেনসাস, সব রিফর্ম সম্বন্ধে একটা কনসেনসাস তৈরি করবার জন্য এবং সবাইকে একসাথে নিয়ে, এই একসাথেটা প্রথম থেকে থাকলে হয়তো আরও ভালো হতো। বিজ্ঞ সমালোচক যে কথাগুলো উত্থাপন করেছেন, সরকারের ভেতর থেকে মানে সরকারের ভেতরে আপনার দায়িত্বশীল জায়গায় যারা আছেন কিছু তরুণরা, তারা এখন নতুন রাজনৈতিক দলে সম্পৃক্ত হবেন। তাহলে সরকার আর রাজনৈতিক দল, একদিকে যেমন একটা দল সরকারের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, অন্যদিকে অন্য সব রাজনৈতিক দলের সাথে দূরত্বটা অনেক বেড়ে যাচ্ছে। একই সাথে যারা সরকারের ভেতর থেকে দল করার পরিকল্পনা করছেন, উইচ ইজ এগেন ফেয়ার এনাফ, কিন্তু তাহলে সরকার থেকে বেরিয়ে এসে করলে আরও ভালো হয়, তারা ওপেন বক্তব্য রাখছেন যে রাজনৈতিক দলের সাথে তাদের সম্পর্ক চ্যুতি হচ্ছে। মানে রাজনৈতিক দলদেরকে তারা কিছু দূর ব্লেম করা শুরু করছেন যে রাজনৈতিক দলরা তাদেরকে সঠিকভাবে কাজ করতে দিতে চায় না বা সাপোর্ট করতে চায় না। তো এই জায়গাগুলোতে অবভিয়াসলি কিছু বিভ্রান্তি সৃষ্টি হয় এই ধরনের আলোচনাগুলোতে। মানে সরকারের দায়িত্বশীল জায়গা থেকে কি বলছি, কিভাবে বলছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পুরো দেশের জনগণ দেখে। এবং মানে ঐক্য তৈরি করার কোনো কমিশনের থেকে অনেক বেশি প্রয়োজন হলো যে অনৈক্য তৈরি হয় এরকম কোনো আলোচনা না করা, ন্যারেটিভস না ছাড়া। তো এই জায়গাগুলোতে সরকারের আরও কেয়ারফুল হওয়া প্রয়োজন। যেমন আমরা অল্প কিছুদিন আগে, এক মাসও হয়তো হয়নি, মাননীয় প্রধান উপদেষ্টা ডাক দিলেন, প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু সেখানে উপস্থিত ছিল, ভাইও ছিলেন, আমিও ছিলাম, আমরা সবাই ছিলাম, প্রত্যেকটা রাজনৈতিক দল উপস্থিত ছিল। ওখানে ছোটোখাটো ভুল ত্রুটি হতে পারে, অনেক জায়গায় সরকারের রাজনৈতিক দলদের আমাদের সবার ভুল ত্রুটি হতে পারে, কিন্তু এই ভুল ত্রুটিগুলোর ঊর্ধ্বে থাকবার জন্য রেগুলার যোগাযোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবলেম যেটা হয়েছে যে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর বড় আকারে রেগুলার যোগাযোগ নেই। সরকারের হয়ে কে কথা বলবেন এটা নিয়ে কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। মানে মাননীয় প্রধান উপদেষ্টা যখন জনগণের জন্য বক্তব্য রাখছেন, কয়েকবার রেখেছেন, তখন উনি রেখেছেন, কিন্তু উনি একটা কথা বলবার পর আবার দেখছি সরকারের ভেতর থেকে অনেকে সেটার ইন্টারপ্রিটেশন দিচ্ছে। এখন মাননীয় প্রেস সচিব উনার যখন ইন্টারপ্রিটেশন দেয়, আমরা ইউজুয়ালি ধরে নিই যে এইটাই তাহলে সরকারের অ্যাকচুয়াল ব্রিফ। কিন্তু উপদেষ্টা মণ্ডলীর এক একজন যখন আবার ভিন্ন ইন্টারপ্রিটেশন দেওয়া শুরু করে, তখন আমরা একটু সন্দিহান হয়ে যাই আসলে কোন জিনিসটা আমরা সঠিকভাবে ধরে নেব। কারণ দেখেন, সরকার তো আসলে দেশ পরিচালনার একটা বিশাল অংশ হলো দেশের মানুষের ভিতরে আস্থা দেয়া যে দেশ একটা সঠিক পথে চলছে। তো দেশ একটা সঠিক পথে চলছে এইটা যদি আমার জানতে হয়, তাহলে কখন কি হতে পারে এই জিনিসগুলোর অ্যানাউন্সমেন্টগুলো গুরুত্বপূর্ণ। এখন কখন কি হতে পারে, কিভাবে হতে পারে, এইটা সরকারের ভেতর থেকে এক একজন এক একভাবে বলছেন। তো এক একজন এক একভাবে যখন বলে তখন বিভ্রান্তি সৃষ্টিই হয়। মানে সরকারের ভেতর থেকে যেমন মনে করেন জাস্ট নির্বাচন ইস্যুটা নিয়ে যদি বলি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু এবং এটার অনেক আলোচনা নিশ্চয়ই এটার জন্য প্রয়োজন, কিন্তু এই নির্বাচন নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা একটা কথা বললেন, উপদেষ্টা মণ্ডলী থেকে বিভিন্ন ধরনের কথা আসলো, তারপর আবার এখানে রাজনৈতিক দলগুলো দু একটা দল একভাবে, মানে প্রত্যেকটা দলই ভিন্ন ভিন্ন কথা বলেছে।
দুই একটা দল স্পেসিফিকলি বলেছে যে আরেকটু পরিষ্কার করতে। এই যে পরিষ্কার করার কথাটা নিয়ে আবার অনেক সমালোচনা শুরু হয়েছে। এই সমালোচনাগুলো সরকারের ভিতর থেকে অনেকভাবে এসেছে। অ্যাজ অপোজ টু একটা প্রশ্নের কিন্তু উত্তর দেওয়া যায়, প্রশ্নটার উত্তরটা না দিয়ে প্রশ্নটা নিয়ে সমালোচনা বাড়ানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু সরকারের কাছে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু যৌক্তিক প্রশ্ন, মানে জনগণের, রাজনৈতিক দল ভুলে যান, একজন নাগরিক হিসাবে আমার পুরো অধিকার আছে, যেই সরকার, সেটা রাজনৈতিক হোক অরাজনৈতিক সরকার হোক, সরকার ততক্ষণ পর্যন্ত আমার প্রশ্ন করার অধিকার আছে। তো সেই প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করাটা সরকারের দায়িত্ব। সেখানে উত্তর না দিয়ে প্রশ্ন কেন করলাম এটা নিয়ে যদি আলোচনা শুরু, এগেন আমি প্রশ্ন করিনি, অন্য দল প্রশ্ন করেছে, বাট তাদের রেসপন্সটা যে প্রশ্ন কেন করা হলো এটা ভুল হয়েছে, এইটা অত্যন্ত ভুল ধরনের সিগন্যাল দেয়। সো এই যে এই কাজগুলোর জন্য আমার কাছে মনে হয় যে ক্রমাগত দূরত্ব বেড়ে যাচ্ছে, যেটা আমি শিওর অন্তর্বর্তীকালীন সরকার মানে দায়িত্বে যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকারের, তারাও চান না। বাইরে রাজনৈতিক দলে আমরা যারা আছি আমরাও চাই না, আমরা কেউ চাই না সম্পর্কগুলোতে দূরত্ব বাড়ুক। কিন্তু ওই যে রেগুলার কমিউনিকেশন না হবার জন্য, প্রশ্নের উত্তরগুলো না আসার জন্য এবং একদিক থেকে একটু মিসট্রাস্ট দেখাবার জন্য ওভারঅল দূরত্ব বাড়ছে বলে আমার মনে হয়। সো এই দূরত্ব কাটিয়ে উঠবার জন্য কমিশনকে যথেষ্ট বলে মনে হচ্ছে, যেটা পূর্বার প্ল্যান করা হচ্ছে, কনসেনসাস কমিশন? আমার কাছে মনে হয় এই যে কনসেনসাস কমিশন সেই পর্যায়ে বাংলাদেশ আছে কিনা, রাজনৈতিক দলগুলো বা সরকার আছে কিনা সম্পর্কে সেই জায়গাটাতে, না সম্পর্কের জায়গা থেকে যে সত্যি কথা আমার মনে হয়, আমার ধারণা যেটা, যে সরকারের পক্ষ থেকে যদি একটা আপনার সিনসিয়ার ডাক দেওয়া হয়, যেমন এখানে আমি একটু আগে বলছিলাম যে গত মাসেই বা এই মাসের শুরুর দিকে যখন মাননীয় প্রধান উপদেষ্টা ডাক দিলেন, প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু ওখানে পৌঁছে গেছিল। তো যদি সিনসিয়ার ডাক দেওয়া হয়, রাজনৈতিক দলগুলো আমার মনে হয় স্বতঃস্ফূর্তভাবে তারা এই ঐক্যের ডাকে সাড়া দেবেন এবং একসাথে থাকবেন। কিন্তু আপনি যেটা বলেন যে কনসেনসাস কমিশন, এই ঐক্য কমিশনটা হয়তো সাকসেসফুল হবার সম্ভাবনা আমি কম দেখি। কেন কম দেখি সেটা আমি বলছি। কারণ প্রত্যেকটা কাজ তো কমিশন দিয়ে হয় না আসলে, মানে যেটা সরকারেরই কাজ সেটা আবার সরকারের আলাদা করে কমিশন করা, মানে আরেকদিন একটা নতুন কমিশন আসবে, সরকার পরিচালনা কমিশন, মানে এটা একটু মানে খুব বেশি সেন্সিবল বলে আমার কাছে মনে হয় না। প্লাস এই কমিশনটা আসলে তৈরি করা হচ্ছে বাকি সব কমিশন হেডসদের নিয়ে, যে বাকি সব কমিশন যে রিফর্মগুলো সাজেস্ট করছে, এই রিফর্মগুলো নিয়ে এখন তারা আলাদাভাবে রাজনৈতিক দলগুলোর সাথে বসবে। তো এই যে 3 মাস যে সময়টা ছিল, এই 3 মাসে যদি এই কমিশনগুলোই রাজনৈতিক দলদের সাথে বসতো, শুধু রাজনৈতিক দল না, আরো ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার আছে, অর্থনীতিতে যারা বড় দাগে আপনার কন্ট্রিবিউট করে, ব্যবসায়ী স্টেক হোল্ডার বা ভিন্ন ভিন্ন স্টেক হোল্ডার আছে, এদের সাথে যদি কয়েক দফায় এই কমিশনগুলো তখনই বসতো, তাহলে কিন্তু কাজটা আর অনেক সোজা হয়ে যেত। এখন 10টা ভিন্ন রিফর্ম প্রপোজালস নিয়ে, এবং এক একটা প্রপোজালের ভিতরে 100-200 জিনিস, ভিন্ন ভিন্ন জিনিস থাকবে, একসাথে 10টা 20টা 30টা রাজনৈতিক দলকে নিয়ে বসে আসলে আপনি আলোচনা স্ট্রাকচারটা কী হবে এটি তো মুশকিল হয়ে যায়। মানে এর আগেও যেমন মনে করেন মাননীয় প্রধান উপদেষ্টা যখন আমাদেরকে ঐক্যের জন্য ডাক দিলেন, আমরা ওই যে ফরেন কমিশন ভবন না কোথায় আমরা সব বসলাম, সেই জায়গাটাতেও কিন্তু মানে আপনি অনেককে নিয়ে যখন বসবেন তখন আলোচনাগুলো লম্বা হবে, সব আলোচনাগুলো হয়তো টপিকে হবে না। টপিক এখন আপনি, সেদিন তো একটা শুধু টপিক ছিল, জাস্ট ঐক্য, আমরা সবাই ঐক্য থাকতে পারি কিনা। এখন এই কমিশনের কাজ হলো সবাইকে ডেকে নিয়ে 100টা টপিকে একসাথে আলোচনা করা। এইটার স্ট্রাকচার ওনারা কিভাবে করবেন আমি এটা চিন্তা করে সন্দিহান, মানে আই ক্যানট ইমাজিন যে কিভাবে এই ধরনের একটা ডিসকাশন স্ট্রাকচার করা যায়। এখন মনে করেন আপনি এখানে বসে আমরা আলোচনা করছি পুলিশ রিফর্ম, আমরা পুলিশ রিফর্ম নিয়ে 3 জন 5 জন ইভেন 10-15 জন অনেক লম্বা আলোচনা করতে পারি। কিন্তু জাস্ট পুলিশ রিফর্ম নিয়ে যদি আপনি 500 জনকে নিয়ে বসেন, তাহলে এক জায়গায় আপনি মানে খুব ভালো স্ট্রাকচার্ড, ভালো এফেক্টিভ আলোচনা করতে পারবেন না। এখন আপনি শুধু পুলিশ রিফর্ম না, আপনি সব ধরনের রিফর্ম নিয়ে একসাথে 500 জনকে নিয়ে বসে কনস্ট্রাকটিভ কোনো আলোচনা হতে পারে, এটা আমার কাছে খুবই বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। মিস্টার নাজমুল হক প্রধান, একটা বিষয় হচ্ছে যে রিফর্মের যে প্রস্তাবগুলি গেছে, আমার কাছে মনে হচ্ছে যে গভর্নমেন্টের বিভিন্ন যে কমিটি করছিল, সেই কমিটির মাধ্যমে রাজনৈতিক দলগুলি তাদের সাজেশনও দিয়েছে, তাই না? তো সেই ক্ষেত্রে সেই সাজেশনগুলিকে নিয়ে যে কমিটি, সেই কমিটি যদি বর্তমান সরকারের কাছে যদি তার একটা প্রস্তাবনা উপস্থাপন করে, সেই প্রস্তাবনার উপর বিভিন্ন নতুন কোনো টপিকস থাকলে বা বিভিন্ন কোনো টপিকস থাকলে, সেই টপিক্সের উপরে গভর্নমেন্ট পেপার প্রিপেয়ার করে আমাদের ডিসকাশনের জন্য পেপারটা দিয়ে দিতে পারে রাজনৈতিক দলগুলির কাছে, যে দিস ইজ দ্য রিকমেন্ডেশনস কামস ফ্রম দি কমিটি, তাই না? হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অ্যাবাউট দিস? তাহলে আমরা একটা রাজনৈতিক দলগুলি যার একটা মতামত তৈরি করে আবার আমরা সেই রিকমেন্ডেশনের কোনো সংশোধন থাকলে, কিছু থাকলে আমরা সেটা আবার প্লেস করতে পারি। এরপরে জাস্ট টু এন্ডোর্স দিস, তাই না? সেখানটা একটা জাস্ট
একটা বৈঠক হইতে পারে। কিন্তু বাট উনি কারেক্টলি বলছে যে এত ওই 500 জনের মধ্যে বসে ওইখানে হাটের মধ্যে আলোচনা, ইট ইজ নট পসিবল। এটা ফেয়ারও হবে না, সুন্দর হবে না। সেই ক্ষেত্রে যেগুলি প্রস্তাব যাচ্ছে গভর্নমেন্টের কাছে, সেই প্রস্তাবগুলি গভর্নমেন্ট নিয়ে রেডি করে একটা কমপ্লিট প্রস্তাব রেডি করে গভর্নমেন্টের পক্ষ থেকে এইটা রাজনৈতিক দলের কাছে দিলে, রিকমেন্ডেশনটা আসলে, তাই না, তখন আমরা আবার এগুলির মতামত দিয়ে এটা ফাইনাল করার জন্য দিতে পারি গভর্নমেন্টকে, সেটা ভালো হবে। তারপরে সেটাকে ফাইনালি অনুমোদন দেওয়ার জন্য সেখানে একটা বৈঠক হইতে পারে, চা চক্র হইতে পারে, তাই না, যে ইয়েস, যে রিকমেন্ডেশন গিভেন বাই দি পলিটিক্যাল পার্টিস, দ্যাট ইজ দিস দিস দিস। আর এমনি ওইখানটা ওই হাটের মধ্যে বসে সিদ্ধান্ত হয় না। বাট হাট ছাড়াই কতটা আশাবাদী আপনারা যে এই বাংলাদেশের রাজনৈতিক দল যারা আপনারা আছেন এবং সরকারের যেটা মিস্টার ববি হাজার খানিকটা উল্লেখ করছিলেন যে ঐক্য তৈরি করার চেয়ে অনৈক্য তৈরি করা অনেক সহজ, এবং সেই চেষ্টাটা যেন না করা হয়, লক্ষণটা দেখা যাচ্ছে। সেই জায়গায় আপনি কি মনে করেন যে না, সেটা তো সেই সন্দেহ তো উনি কারেক্টলি বলছে, সন্দেহ তো অবশ্যই আছে। এখন ধরেন না, ওই যে বলে না যে এক মন দুধের জন্য একটু চনাই যথেষ্ট নষ্ট করে দেওয়ার জন্য। যদি কারো মনে যদি গুরুত্বপূর্ণ জায়গা থেকে কারো মনে যদি কোনো রকম খারাপ জিনিস থেকে থাকে, তাই না, তাহলে এটা তো করা ইজি। আমি যে কারণেই বলছি কথাবার্তার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারেরও খুব খুব সতর্ক হওয়া উচিত, আমাদেরও সতর্ক হওয়া উচিত। যেহেতু বাংলাদেশে একটা আওয়ামী লীগের গভর্নমেন্টের যে রেজিমটা, এটা অস্বাভাবিক রেজিম ছিল, এবং এই রেজিমটাকে যৌক্তিকভাবে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এটা পরাস্ত হয়েছে। কিন্তু পরাস্ত হলে তার রেমন্যান্ট পার্ট তো সব জায়গায় রয়ে গেছে। আজকে বিদেশের মাটিতে বসে যা ইচ্ছা তাই বলতেছে, ওপেনের মিটিং করতেছে, তাই না, এবং দেশে একটা হুমকি দিচ্ছে ইত্যাদি আরও অনেক কিছু। যাই হোক, এই কারণে পারস্পরিক সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে আমাদের প্রতিবেশীর সঙ্গে। সেই জায়গার দ্বারায় তো সেই সম্ভাবনা সবসময় থাকবে। তারপরেও আমি বলবো যে আমাদের সেই দিকগুলিতে সতর্ক থেকে আমাদের এই আলোচনার এই যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা কীভাবে কম্পাইল করে কীভাবে এটা প্রস্তাব রেডি করতে পারে গভর্নমেন্ট, এবং সেই রেডি প্রস্তাবের উপর আমরা কীভাবে আমাদের মতামতটাকে আবার শেয়ার করতে পারি, সেই দিকটা বিবেচনা করে একটা পদক্ষেপ নিলে আমার ধারণা এই বিষয়টাকে ইজিলি নেওয়া যাবে। আর যেটা বললেন, এটা এখনও মনে করি আমি, এই যে মানে এটা যে কোনো ভালো কাজকে পণ্ড করার জন্য সো মেনি এভিনিউস আছে এখানটা। যেহেতু আমাদের এই দেশের বাইরে এই চক্র থাকবেই, সবসময় থাকবে, ফলে সেই দিকটা আমাদের সতর্ক থাকতে হবে এবং সদিচ্ছা থাকতে হবে সবারই, যে আমরা একটা ভালো জিনিস করতে চাই। এখানটায় ওই রকম সম্ভাবনা, খারাপ সম্ভাবনা থাকতে পারে, আমরা যেগুলোকে ফাইট আউট করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমি মনে করি এটা কি মনে হয় মিস্টার ববি হাজার যে মোটামুটিভাবে সরকারের ভেতরকার একটা শক্তি, তারা একটা রাজনৈতিক দল যতক্ষণ তৈরি করতে না পারছে বা ক্ষমতার লড়াইয়ে যতক্ষণ পর্যন্ত নিজেরা তাদের অংশীদারিত্ব নিশ্চিত করতে না পারছে, ততক্ষণ পর্যন্ত নির্বাচনটা হবে না, এরকম কোনো সংশয় কাজ করে? এবং একই সঙ্গে এই প্রশ্নটাও কি কেউ তুলছেন বটে, এবং যেটা প্রফেসর মোহাম্মদ ইউনূসের ইন্টারভিউতেও প্রশ্ন করা হয়েছিল ইকোনমিস্টের, যেখানে ইসলামী চরমপন্থীরা সামনে চলে আসবার এটা যুক্তরাষ্ট্র এবং ভারতের একটা উদ্বেগ, যে বাংলাদেশকে একটা অন্য ভিন্ন ধরনের একটা ডিরেকশনে নিয়ে যাওয়ার একটা চেষ্টা সরকারের ভেতরকার একটা অংশ বা সরকারের উপর যাদের প্রভাব আছে এরকম একটা অংশ চেষ্টা করছে, সেটা কি এই প্রশ্ন তুললে কি অমূলক হবে? আচ্ছা, তাহলে আপনি প্রশ্ন দুটো করেছেন, আমি প্রথমটা আগে অ্যাড্রেস করি, যে সরকার একটা দল করার প্রচেষ্টা। আসলে বেশিরভাগ সময় হয় আমরা যখন একটা রাজনৈতিক সরকার নিয়ে কথা বলি, যে কোনো একটা দল সেই রাজনৈতিক দল সরকারটা ফর্ম করে। আমাদের দেশে যেহেতু বড় দাগে, একবার ছাড়া বড় দাগে আসলে কোয়ালিশন সরকার কখনোই হয়নি, সো একটা দল যেহেতু করে আমরা ওই সরকারের ভিতরে একটা ইউনিটি দেখি। অন্তর্বর্তীকালীন সরকার, এর আগে যত কেয়ারটেকার সরকার এসে তাদের ভিতরে আবার একটা ভিন্ন লেভেলের ইউনিটি ছিল, কারণ টাস্কের ইউনিটি ছিল। এর আগে আইডিওলজিক্যাল ইউনিটি দল হিসেবে, আর কেয়ারটেকার সরকারের টাস্কের ইউনিটি, যে আমরা 3 মাসের জন্য একদম টার্গেটেড নির্বাচন দিব। এই সরকারের দুটোর একটাও নেই। এই সরকারের যে জিনিসটা হয়েছে, যে সরকার এক ইউনিট হিসেবে হয়তো কাজ করতে ফেল করছে। এবং আমি এতটুকু মানে আমার পার্সোনাল কনফিডেন্স থেকে বলছি, নট অ্যাকচুয়াল জ্ঞান থেকে বলছি না, পার্সোনাল কনফিডেন্স থেকে বলছি, যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কোনো দল করার বা দল ফর্ম করে তারপর সরকার থেকে ক্ষমতায়ন করবে এই ধরনের চিন্তা করছেন বলে আমি এক মুহূর্তের জন্য মনে করি না। এগেন, আমি পার্সোনাল কনফিডেন্স থেকে বলছি, আমার পার্সোনাল বিশ্বাস। তবে যেহেতু এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারটা ওয়ান ইউনিট না,
এই সরকারের ভেতরে এলিমেন্ট আছে, বিশেষ করে আমি বলছি তরুণরা, মানে এই যে আমাদের তরুণ যে উপদেষ্টা আছেন নাহিদ, আসিফ, এবং তারা অনেক বড় অবদান রেখেছেন জুলাই আগস্ট আন্দোলনে। তার আগেও সরকার বিরোধী কর্মকাণ্ডের সাথে আমরা জানি তারা জড়িত ছিলেন। সো তাদের ভালো অবদান আছে বাংলাদেশের জন্য, জনতার জন্য, এবং এই যে নতুন যে আমরা গণতন্ত্রের পথে আবার হাঁটা শুরু করেছি, এগুলোতে তাদের অনেক বড় অবদান আছে এবং তারা সেখান থেকে একটা রাজনৈতিক দল করতে চাচ্ছেন। প্রবলেমটা হলো যে তারা তো সরকারের অংশ, তারা সরকারের অংশ। সো তারা সরকার না, কিন্তু তারা সরকারের অংশ। সরকারের অংশ হয়ে যখন আপনি একটা কাজ করতে চেষ্টা করবেন, আপনি বলতেই পারেন আমি তো সরকার না, সরকার তো ওই যে মাননীয় প্রধান উপদেষ্টা আছেন, আমি তো মাননীয় প্রধান উপদেষ্টা না, কিন্তু আপনি তো উপদেষ্টা, আপনি তো সরকারের অংশ। তাহলে আপনি যখন একটা কাজ করবেন তখন সেটা কিছু দূর আপনি না চাইলেও সরকারি পৃষ্ঠপোষকতায় হবে। সরকারি পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল ফর্ম করে এগিয়ে যাওয়া, এইটা অত্যন্ত ভুল মুভ এর আগেও হয়েছে, এখন করলে সেটা হবে বলে আমি মনে করি। এবং এখান থেকে যেটা এর আগেও বলছিলাম, এখান থেকে অবভিয়াসলি কিছু হয়তো বিশ্বাসের জায়গায় কিছু ঘাটতি পড়েছে সরকারের সাথে, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলগুলোতে। এটা হলো আপনি প্রথম যে প্রশ্ন করলেন। দ্বিতীয় প্রশ্নটা একটু ভিন্ন ছিল, যে যুক্তরাষ্ট্র থেকে যে সর্ট অফ অ্যালিগেশনস এসছে যে সামনে কোন দিকে যেতে পারে, বা ওই যে ইকোনমিস্টও যে প্রশ্ন করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব না এই কাজগুলো, এই জিনিসগুলো দেখা। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব না ওভারঅল পলিটিক কোন দিকে যাচ্ছে, কোন দল বেশি এগিয়ে আসছে, কোন দল পিছিয়ে যাচ্ছে, এগুলো অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বই না, তাদের কাজই না। প্রবলেমটা হলো যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এখনো পুরোপুরিভাবে পরিষ্কার করতে পারেননি কোনটা ওনাদের কাজ, কোনটা ওনাদের কাজ না। এই জন্য এই প্রশ্নগুলো বারবার আসছে। অবভিয়াসলি ভারত অনেক মাস ধরে আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে, এবং এই মিথ্যা প্রচারের মূল পিলারই তারা দাঁড়া করিয়েছে যে আপনার সংখ্যালঘুদের উপরে অত্যাচার। তো সংখ্যালঘুদের উপরে যদি অত্যাচার হতে হয় তাহলে কারা করবে? তাহলে নিশ্চয়ই ইসলামিস্ট এক্সট্রিমিস্টরা করবে। আর যদি সেই অত্যাচার সত্যি হয় তাহলে ইসলামিস্ট এক্সট্রিমিস্টরা করছে, আর যদি করছে তার মানে ইসলামিস্ট এক্সট্রিমিস্ট আছে। সো ওদের মিথ্যাচারটাকে বাতাস দেওয়ার জন্য বা আরো শক্তিশালী করার জন্য এই জিনিসটার প্রচার তাদের প্রয়োজন। এবং অবভিয়াসলি আমরা নতুন ট্রাম্প সরকারের আন্ডারে যেই ধরনের আমরা দেখেছি, যেমন তুলসি গাবার্ড এসছে, ডিরেক্টর অফ ইন্টেলিজেন্স অ্যান্ড হোয়াটনট, মানে যারা আফগানিস্তানের সাথে জড়িত ছিল, যাদের যারা মিডল ইস্টকে বা ইসলামিক দুনিয়াকে বা মুসলিম ওয়ার্ল্ডটাকে একটা টেরোরিজম লেন্স দিয়ে দেখে। সো তাদের কাছে এই জিনিসটা হয়তো পুশ করা, এই এজেন্ডাটা পুশ করা যে বাংলাদেশের যেহেতু মুসলিম স্টেট এবং এখানে ওই যে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, তার মানে এটা ইসলামিক টেরোরিজমের দিকে চলে যাচ্ছে, এই এজেন্ডাটা পুশ করা খুব সোজা। সো এই কাজগুলো হচ্ছে, আমরা দেখছি গত 5 মাস ধরে ভারতের গণমাধ্যম চেষ্টা করে যাচ্ছে, ভারতীয়রা চেষ্টা করে যাচ্ছে, অনেক সরকারের পক্ষ থেকে বা অনেকের পক্ষ থেকে। সো যুক্তরাষ্ট্রে এবং বিশ্বের অনেক জায়গায়, যুক্তরাজ্যেও কিন্তু পার্লামেন্টে এগুলো নিয়ে কথা হয়েছে। সো এই যে এই জায়গাগুলোতে আমাদের সরকারের একটা বড় পদক্ষেপ নেওয়া প্রয়োজন, এই মিসইনফরমেশনটার এগেনস্টে ফাইট করা। কিন্তু আমাদের সরকার এই মিসইনফরমেশন এগেনস্টে ফাইট করতে পারছে না। মানে অত্যন্ত দুঃখজনক যে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এই প্রশ্নটা আসতে হয়েছে, মানে তার আগে এনাফ ক্লিয়ার করা হয়নি জিনিসটা, যে ইকোনমিস্ট এই প্রশ্নটা জিজ্ঞেস করবে না। ইকোনমিস্ট হয়তো এমনভাবে বলবে, আচ্ছা আপনারা ইন্ডিয়া যে মিসইনফরমেশন আপনাদের নামে চালাচ্ছে, এটা আপনারা কিভাবে ফাইট করছেন, প্রশ্নটা এইভাবে আসতো। কিন্তু আমরা এতটাই দুর্বলভাবে ফাইট করছি এই মিসইনফরমেশনের যুদ্ধটাতে যে আমাদের বিদেশি বন্ধুরাও এখন পুরোপুরি আমাদেরকে বিশ্বাস করছে না যে আমরা সত্যি কথা বলছি না ভারত সত্যি কথা বলছে। সো এই জায়গাটাতে আমার মনে হয় না আমাদের দেশ ওই দিকে যাচ্ছে বা সরকারের কোনো এজেন্ডা আছে ওই দিকে নিয়ে যাওয়া, বাট এই প্রশ্নগুলো উঠাই অবাঞ্ছিত এবং আমাদের কিছু ফেইলিয়ার আছে। আপনার কি মনে হয় না সরকারের ভেতরকার কারো কারো কথাবার্তা বা সুরে বা তাদের উপরে প্রভাব আছে আমাদের সো-কল্ড সিভিল সোসাইটির লোকজনের বা কিছু কিছু যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাব বিস্তার করছেন, তারা এরকম সম্মিলিতভাবে একটা ন্যারেটিভ দাঁড় করাবার চেষ্টা করছে? এইটা একটু ভিন্ন ইস্যু, এইটা ভিন্ন, মানে আপনি ওই যে এক্সট্রিমিস্ট ইসলামিস্ট, এইটা একটু ভিন্ন ইস্যু। এখানে আমার কাছে মনে হয় সবচেয়ে, এগেন আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি, যে কেউ দ্বিমত পোষণ করতেই পারেন, আমার কাছে মনে হয় সবচেয়ে মানে প্রবলেম্যাটিক যেটা হয়েছে যে কিছু উদ্যমী অতি উৎসাহী, পজিটিভ ভাবে বলছি জিনিসটা, মানে তাদের ভেতরে স্পৃহা আছে, উদ্যম আছে, এবং কিন্তু এই তারুণ্যের উদ্যমটা গাইডেন্স লাগে। সঠিক গাইডেন্স না পেলে তারুণ্যের উদ্যমটা আবার ভুল পথে যেতে পারে। তো এই যে কথাগুলো বা যে কথাবার্তাগুলো সোশ্যাল মিডিয়ামে বা এরকম এসেছে, যেমন মাঝখানে হঠাৎ করে একটা এসেছিল যে ভারতের কিছু অংশ আমরা হয়তো দখল করে নেব, এই ধরনের, এগুলো ওই যে অভিজ্ঞতার কিছু অভাব, হয়তো বয়সের ওই যে উদ্যমটা, যে স্পৃহাটা, সেটা
দায়িত্বশীল জায়গায় যেটা মানায় না, অন্য জায়গা থেকে বলা যেতেই পারে, কিন্তু দায়িত্বশীল জায়গায় মানায় না, ওই জায়গায় সঠিক গাইডেন্সগুলো হয়তো আসছে না। এবং এই গাইডেন্সগুলো আসার বড় কোনো কারণও নেই, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের আসলে কোনো জবাবদিহিতা নাই। মানে আপনি নির্বাচিত সরকারের জবাবদিহিতা আছে, ভোট চলে যাবে, এইটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকার একটা ফিক্সড টাইমের জন্য, ফিক্সড টাইম যদি এখনো ফিক্সড হয়নি, বাট তারা একটা বেসিক এজেন্ডার জন্য আসে। সো তাদের স্পেসিফিক কোনো জবাবদিহিতাও নেই। সো কে কাকে গাইড করবে এই স্ট্রাকচারটাও নেই। এই জায়গায় অবভিয়াসলি সোশ্যাল মিডিয়া একটা বড় ইম্প্যাক্ট প্লে করছে, কারণ যে তরুণদের কথা হচ্ছে, যারা সরকারি দায়িত্বে বড় বড় দায়িত্বে আছে তরুণরা, তারা এই সোশ্যাল মিডিয়াতে গড়ে ওঠা তরুণ। মানে গত 20-25 বছর এখন তাদের বয়সই সোশ্যাল মিডিয়ার থেকে ছোট, তাদের বয়স অল্প, তাদের বয়স। সো তারা গড়ে এসছে সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়াতে যারা বেশি কথা বলে, বেশি ভোকাল, তাদের কথাগুলো তাদের উপরে ইম্প্যাক্ট করে। এবং তারা নিজেরাও সোশ্যাল মিডিয়াতে খুব সহজেই হয়তো, মানে আমরা হয়তো একটা কথা বলার আগে, মানে পাবলিকলি বলার আগে, সোশ্যাল মিডিয়া শেয়ার করতে পরের কথা, পাবলিকলি বলার আগে হয়তো 3 বার চিন্তা করি। কিন্তু আমাদের জেনারেশন আর তাদের জেনারেশন তো এক না। তাদের জেনারেশন ঘুম থেকে উঠে আগে সোশ্যাল মিডিয়াতে যায়, আগে জানায়। তো এই জায়গাগুলোতে হয়তো আরেকটু ম্যাচিউরিটি হলে ভালো হয়। আমি মানে মনে করেন ষড়যন্ত্র বা কনস্পিরেসি থিওরি এগুলোতে যেতে চাই না। আমি সরকারকে ফুল এবং সরকারের প্রত্যেকটা সর্ট অফ মেম্বারকে ফুল বেনিফিট অফ ডাউট দিতে চাই। এবং আমি সেই জায়গা থেকে বলছি, হয়তো আরেকটু গাইডেন্স যদি সরকারের ভেতরে তরুণ যারা আছেন তারা যদি আরেকটু পেতেন, আরেকটু গাইডেন্স, এবং হয়তো তারা তো নিয়োগকর্তারা কি সরকারের ভেতর থেকে, মানে সরকারের ভেতরেও তো মুরব্বীরা আছেন, হ্যাঁ, তারা একে অপরের সাথে যদি আরেকটু ভালো করে সমন্বয় করতে, মানে একে অপরের কিন্তু ভিন্ন ভিন্ন আঙ্গিকে কথা বলে। কেউ বলেন যে এই মুরব্বীরা সাইড লাইনে চলে গেছেন। এইটা যদি আসলেই হয়ে থাকে, মানে আমার কাছে বিশ্বাস করে একটু মুশকিল যেটা আসলেই হয়েছে, বাট এটা যদি আসলেই হয়ে থাকে তাহলে এটা অত্যন্ত দুঃখজনক হবে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। কারণ তাহলে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে গোলসগুলো পথে যাওয়া উচিত সেগুলো সঠিকভাবে যেতে ব্যর্থ হবে। এটা যদি হয়ে থাকে, আমি বলছি না এটা হয়েছে। এবং আগামীর বাংলাদেশে যে গণতন্ত্রের জন্য জনগণ লড়াই করেছিল, জুলাই আগস্ট বলেন বা আগের 10-12 বছর আমরা যা করেছি, এই সব কিছুর সঠিক ফল হয়তো আমরা পাবো না। জি, মিস্টার নাজমুল হক প্রধান। আচ্ছা, আমি ওই প্রসঙ্গে আসার আগে আমি একটু বলি, আমি নির্বাচন কমিশনের পিছনে ব্যাকগ্রাউন্ড দেখতেছি, অনেক জাতীয় নেতা, বিশ্ব নেতার ছবি আছে, তাই না? কোনো অসুবিধা নেই এতে। কিন্তু কিছু পার্টির নাম দেখতেছি, বাকি পার্টির নাম দেখতেছি না, তাই না? তাহলে আপনার এই ব্যাকগ্রাউন্ডে শুধুমাত্র কিছু পার্টির নাম কেন? এটার উত্তর আপনি দেবেন অবশ্যই। বাকি সব নিবন্ধিত পার্টির সব নাম নয় কেন? 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানটায় অন্তর্বর্তীকালীন সরকারের আসলে উনি কথাগুলি বলে ফেলতেন। আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমাদের দেশটা সাংবিধানিকভাবে এখনও মুসলিম রাষ্ট্র না, যদিও সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠী। এবং এই মুসলিম জনগোষ্ঠীকে, এটা ঠিক, বিশেষ করে 9/11-এর পরে গোটা বিশ্বের যখন থেকে, আমি যদি বলি আর কি, সমাজতন্ত্র বিশ্ব, মানে যখন থেকে সমাজতন্ত্র বিশ্ব আর নেই, সোভিয়েত ইউনিয়ন, সেই সময় থেকে কিন্তু আপনার গোটা বিশ্বে ইসলামপন্থীদেরকে টেরোরিস্ট হিসাবে খোদ আমেরিকার থেকে প্রচারণা শুরু হয়েছে। যদিও একসময় আমেরিকায় এই শক্তিটাকে ব্যবহার করছিল ওই কমিউনিজমের বিরুদ্ধে, ইসলামিক ধর্মীয়পন্থী রাজনীতির। আপনি আফগানিস্তান বলেন, পৃথিবীর ইভেন কি এই বাংলাদেশও মডারেট ইসলামিক কান্ট্রি বলে আমেরিকানরা বলছে সেই সময়। তাহলে এখন যখন সমাজতন্ত্র নেই, ফলে এই ফাইট ইসলামিকদের দরকারও নেই, এই টেরোরিস্ট ওরাই তৈরি করছে, দরকার নেই। তাহলে এখন বাংলাদেশকে, এটা ঠিক, ইন্ডিয়া যেহেতু তার সাজানো, আমি বলবো বাগান, এখানটায় শেখ হাসিনার গভর্নমেন্ট কিনে যেটা করছিল এটা তছনছ হয়ে গেছে, হিসাবের বাইরে ঘটনা ঘটেছে ন্যাচারালি। তাহলে এইটাকে ইসলামিক টেরোরিস্ট এখানে ক্ষমতায় আসছে, এটা আইএসআইড তৈরি ইত্যাদি বিভিন্ন কথা বলে মানে করে এটাকে আপনার গোটা বিশ্বের কাছে হেওয়া করার জন্য চেষ্টা করা হচ্ছে। ইভেন কি ট্রাম্পের যে মানে বক্তব্য, সেটাও স্ক্রিপ্টটা তৈরি করে দেওয়া তার ইলেকশন আগে, যে মনে করি আর কি, এখানটায় যারা পলায় গেছে তারা যে বলে একই কথা ট্রাম্প বলছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখানটায় বাংলাদেশটাকে আমরা মানে কী ধরনের বাংলাদেশ চাই, আমার ধারণা এখানটায় বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান ওনার বক্তব্য আমরা দেশবাসী পরিষ্কার হয়েছে। যদিও এই প্রচারণাটা খুব মারাত্মকভাবে ছিল এখানটায়, যেহেতু পাকিস্তান চলে আসছে, আসলে পাকিস্তান আসে নাই। তাহলে এই জায়গায় দাঁড়ায় এখন এই আমাদের ইয়ং যারা আছে, তারা যদি সত্যি সত্যি যদি সরকারের লক্ষ্য উদ্দেশ্য যে এখানটায় অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই লক্ষ্য যেটা ভালো নির্বাচন, এটা করতে যদি ফেল করে এবং দেশটার মধ্যে তাহলে অস্বাভাবিক অবস্থা তৈরি হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি গোটা বিশ্বেই বর্তমানে, আপনি যদি ধরেন যে ইসরায়েলের ঘটনা, ইসরায়েল থেকে গোটা মিডল ইস্টকে ইসরায়েল একদম শেষ চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছে। আপনি যদি রাশিয়া বলেন, ওখানে ইউক্রেনে যাচ্ছে তাই করে শেষ করে ফেলছে। বহুদিন পরে আফগানিস্তানরা ফাইট করে একটা জায়গায় ওরা দাঁড়াইছে। আজকে বাংলাদেশে আমরা এখানটায় সাম্প্রদায়িক সম্প্রীতি যত রক্ষা করে চেষ্টা করি না কেন, কিন্তু বাট বিভিন্ন ঘটনাক্রম আছে।
এরা নিজেরাই করুক, অপরে তৈরি করে একটা ব্লেম গেম করার চেষ্টা করুক, হচ্ছে এখানটায়। তাহলে এই জায়গায় দাঁড়ায় আমরা এই মতো অবস্থায়, এখানটায় আমাদের যারা তরুণ আছে প্রজন্ম, যারা এই দেশটাকে দেখে স্বপ্ন দেখেন, তাদের তো উচিত স্টেপিংটা খুব খুব কেয়ারফুল হওয়া, খুব সতর্ক হওয়া। আমি এই যে আমরা দেখলাম, তাই না, একজন উপদেষ্টার পক্ষ থেকে একটা বক্তব্য চলে আসলো, যেটা আবার উইথড্র হলো। এইরকম বিভিন্ন বক্তব্য কিন্তু ক্ষতি করছে। হয় এটা বোঝার ওনাদের মানে কি বলবো, যে তারুণ্য আর একটা 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 রাজনীতি নিয়ে ভবিষ্যৎ ভাবনা কিন্তু এক জিনিস না। কিন্তু তারুণ্য অনেক কিছু হয়ে যায়, নূতন করার জন্য আগ্রহ প্রকাশ করতে পারে, কিন্তু সেটা করার জন্য যে পরিবেশটা দরকার, সেই পরিবেশটা কিন্তু তারুণ্য রাখতে পারে না। আমরা দেখেছি এখানটা যদি আপনি বলেন যে অতীতের সমস্ত আন্দোলনে কিন্তু তারুণ্য নির্ভরই ছিল। তারপরে রাজনৈতিক দলগুলি সেটাকে ধারণ করছে, চেষ্টা করছে সেভাবে এগিয়ে যাওয়ার। বর্তমান সময় প্রেক্ষাপটে এখানটায় বারবার এই বিষয়গুলি আসতেছে। আমরা অলরেডি গভর্নমেন্টের মধ্যে প্রায় 4-5 মাস, অগাস্ট থেকে যদি বলি, অগাস্ট 5 মাস চলে যাচ্ছে। সামনে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ডিসেম্বরের এন্ড অফ ডিসেম্বর অথবা আমরা এর মধ্যে আমাদের প্রতিবেশী দেশ এদিকে বলি বার্মা, নতুন একটা আমরা আরাকান একটা ফ্রন্ট ওপেন হয়ে গেছে, নতুন রাষ্ট্রের চিন্তা করা হচ্ছে, আসতেছে কথা এইভাবে। তো সেই জায়গার দ্বারা আমরা এই দেশটাকে নিয়ে যদি মনে করি যে আমাদেরকে আরও গবেষণা করতে হবে, রাজনৈতিক শক্তি ফেল করছে, তাহলেই কেবলমাত্র নতুন চিন্তা দিয়ে, নতুন রাজনীতি দিয়ে এটাকে ধারণ করার জন্য একটা গ্রুপ চেষ্টা করতে পারে। যে চেষ্টাটা হচ্ছে বলে অনেকে বলতেছে, আমি এখনও বিশ্বাস করি না। হ্যাঁ, রাজনৈতিক দল তারা করুক, কিন্তু ক্ষমতা ছেড়ে দিয়ে করুক, কোনো আপত্তি নেই। কারণ রাজনীতি করলে তো জনগণের কাছেই যেতে হবে, জনগণের স্যাংশনই নিতে হবে, অন্য কোনো উপায় তো না। যেখানে রাজনীতি করলাম, আসসালামু আলাইকুম দেশবাসী বলে আমি থেকে গেলাম, এরকম তো হবে না। আর যদি সেগুলি করতে চায়, তাহলে আমার ধারণা আমাদেরকে আরও কঠিন চড়া মূল্য দিতে হবে। এই কারণে আমরা এখন পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি করতে পারিনি টিল টুডে। একদম শুধু বাকবাজি করতেছি। এখনও গ্রামে গঞ্জে আমি যদি বলি যে পুলিশ বাহিনীর আচরণ, নতুন আইজি সাহেব অনেক জায়গায় বক্তব্য দিচ্ছেন যে আমাদের এইগুলি ভুল হয়েছে, হ্যাঁ, কিন্তু বাট এটা রিয়েলাইজেশন কিন্তু গোটা বাহিনীর মধ্যে নেই। এটা একটা দুর্ভাগ্যজনক। এবং আমি আপনাকে ছোট একটা কথা বলি, আমার পঞ্চগড়ে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটছে, আন্দাজি একটা বোমাবাজি হয়েছে বিএনপি মিটিংয়ে। এটা কিন্তু একদম আওয়ামী লীগ করছে, করে একটা মামলা হয়েছে। আমি শুনলাম সেই মামলায় পঞ্চগড়ের চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট যিনি হলেন ভোটে, তাকেও সেই মামলা আসামি করা হয়েছে। তাহলে এইগুলি কিন্তু ইচ্ছাকৃত এই মামলায় জড়ানো হচ্ছে, ওই লোকের রাজনীতির সম্পর্ক নেই। তাহলে এই যে ঘটনাগুলো আমার ধারণা সারা দেশে ঘটনা ঘটতেছে, আপনি যদি খেয়াল করেন মামলা নেওয়ার ক্ষেত্রে, তাহলে এগুলির ক্ষেত্রে যদি আগের অবস্থায় যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি চলার চেষ্টা করে, তাহলে তো সমস্যা ক্ষত তো আরও গভীর তৈরি হবে। এবং সেই ক্ষেত্রে নির্বাচনটা সুদূর সুদূর দূরে চলে যাবে আর কি। এবং সেইখানটায় ন্যাচারালি পাবলিকের ধারণাটা এরকম যে ইউনূস সাহেব কি পারবে, এই সন্দেহের মধ্যে কিন্তু আবার পড়ে, ইউনূস সাহেব কি পারবে, ওনাকে একদিন ভদ্রলোক মনে, ওনার ইমেজ আছে, এতে সন্দেহ নেই, ওনার দেশে বিদেশে ওনার ইমেজ আছে, কিন্তু বাট উনি পারবে কিনা এই সন্দেহ কিন্তু জনমনে আছে। তাহলে সেইখানটায় আপনার আসলে সরকারের পক্ষ থেকে আমার ধারণা একই সুরে একই টোনে কথা বলা উচিত সংস্কার রিপোর্টটা পাওয়ার পরে, এবং জনগণের পক্ষ থেকে রাজনৈতিক শক্তিসমূহের সঙ্গে এটার নিবিড় সংলাপ, শুধু না, নিবিড় যোগাযোগ রক্ষা করে সামনে স্টেপগুলি চিন্তা করা উচিত। ওনারা যদি মনে করে যে না আমরাই অল ইন অল, কোনো দরকার নেই, আমরা যা করবো সেটাই ফাইনাল, তাই না, তাহলে বড় ভুল হয়ে যাবে। এই ভুলের খেসারত দিতে হবে। এটাই হচ্ছে আমার শেষ কথা আর কি। দেখেন, এগেন আমাদের এখন দরকার হলো অনেক বছর জনগণ তারা ডিপ্রাইভড হয়েছে তাদের বেসিক একটা অধিকার থেকে, যে তাদের সরকার তারা নির্বাচিত করবেন, তাদের পছন্দ মতো তারা নির্বাচিত করবেন, এই অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে। আমরা অনেক দাগে আমাদের অনেক সংস্কার প্রয়োজন। এগেন জাস্ট 1 মাস আগে বড়ভাবে আমার দল থেকে আমরা ফুল আপনার লিখিত আকারে আমরা বাংলাদেশের জনগণের জন্য, গণমাধ্যমের জন্য সবাইকে পৌঁছে দিয়েছে যে সংস্কারগুলো আমরা বিশ্বাস করি প্রয়োজন, এবং সেটাও বিশাল 100-150 পাতার ডকুমেন্ট ছিল। মানে এতগুলো সংস্কার আমরাই মনে করি দরকার, এবং আরও অনেকে অনেক বেশি মনে করতে পারেন, কম মনে করতে পারেন, বা ভিন্ন মনে করতে পারেন। তো সংস্কারের যে দরকার নেই তা না, বিশাল আঙ্গিকে সংস্কার দরকার। কিন্তু এই সংস্কারগুলো এতদিন হয়নি কেন, এটাও একটা বড় প্রশ্ন। এতদিন হয়নি একটা বড় কারণ হলো যে জনগণের সরকার আসেনি, জনগণের নির্বাচিত সরকার আসেনি। এবং নির্বাচিত সরকার আসলে যেটা হয় যে যতই ভুল করুক না কেন,
এরপর আবার যখন নির্বাচনে যায় তখন তাদের এটা শুধরে নিতে হয়। আমরা 3টা নির্বাচন সাইকেলে, মানে 90, 91, 96, 2001, 3টা নির্বাচন সাইকেলে আমি একটা জায়গায় এসেছিলাম যেখানে রাজনৈতিক দলগুলোর কাছে দৃশ্যমান হয়ে গেছিল যে তারা যদি পরপর 2বার সরকারি ক্ষমতায় থাকতে চায় তাহলে তাদের ইদার জনগণকে খুশি করার কাজ শুরু করতে হবে সরকারে আসার পর, আর নাইলে নির্বাচন বন্ধ করে দিতে হবে। আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক যে দ্বিতীয়টা হলো প্রথমটা হওয়ার আগে, প্রথমটা হতে যাচ্ছিল, ওটা বাস্তবায়ন হয়ে যেত যদি দ্বিতীয়টা মাঝখান দিয়ে না হয়ে যেত। তো এখন আমরা ওই যে 111-এর যে সংস্কারের 2 বছর, ওই 2 বছরটা ছিল যেন ওই যে তারা সংস্কার করবে, তারপর রাজনৈতিক দলগুলো তারা নির্বাচিত হয়ে এসে কি করবে। অত্যন্ত দুঃখজনক, কিন্তু কেয়ারটেকার সরকার যেমন একটা সাকসেসফুল এক্সপেরিমেন্ট ছিল বাংলাদেশে, তেমন একইভাবে ওই যে 2 বছরের সংস্কারের সরকার আনসাকসেসফুল এক্সপেরিমেন্ট ছিল বাংলাদেশের ইতিহাসে। আমরা কিছু দূর মনে হচ্ছে এখন আবার ওই এক্সপেরিমেন্টটা আরেকবার করতে যাচ্ছি। এখানে আরেকটা বড় প্রবলেম হলো যে 111-এর সময় এক্সপেরিমেন্ট যারা করেছিল, যারা ক্ষমতায় ছিল, তাদের রাজনৈতিক অভিজ্ঞতা খুবই অল্প ছিল। কেন? কারণ তারা একটা স্পেসিফিক অর্গানাইজেশনের অংশীদার ছিল, তারা বাইরে রাজনীতিতে ছিল না। কিন্তু এখন আবার এক্সপেরিমেন্টে যখন আরেক গ্রুপ তারা হচ্ছে, তাদেরও ওই একই ঘাটতিতে আছে, কিন্তু তারা হয়তো মনে করছেন না তাদের ওই ঘাটতিতে আছে, কিন্তু তাদের ওই ঘাটতিতে আছে যে রাজনৈতিক অভিজ্ঞতা উনাদেরও নাই। এবং এর আগের এক্সপেরিমেন্টেও যেমন উনারা রাজনৈতিক অভিজ্ঞতা ডাকেনও নি, নিতেও চাননি। রাজনীতিবিদদের তাদের বিরোধী শক্তি মনে করে কাজ করেছেন। কোনো একটা দল বা একটা দুটা দলের সাথে কিছু শত্রুতা থাকতে বা ঝামেলা থাকতেই পারে, বাট রাজনৈতিক দল অ্যাজ এ হোল তাদেরকে শত্রু মনে করে কাজ করেছেন। এখন মনে হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে যারা রাজনৈতিক দল করতে ইচ্ছুক, তাদের কথা শুনে মনে হচ্ছে তারাও রাজনৈতিক দলগুলোকে তাদের প্রতিপক্ষ মনে করে কাজ করা শুরু করছেন। তো রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ মনে করে কাজ করা শুরু করলে যেটা হবে যে এর আগের যে ফেইল্ড এক্সপেরিমেন্টে যেই ভুলগুলো হয়েছে, ওই একই ভুলগুলো রিপিটেড হতে থাকবে। এবং তাহলে এইবারও আমরা বড় কোনো সুফল দেখব বলে আশাবাদী মানে হয়তো হতে পারি না। তো এখন আসলেই যেটা প্রয়োজন যে জনগণের হাতে তাদের নির্বাচনের শক্তিটা ফিরিয়ে দেয়া। এইটা ফিরিয়ে দেয়া কালকেই নির্বাচন দিতে হবে বা 3 মাসে দিতে হবে বা 6 মাসে দিতে হবে সেটা না, কিন্তু এটা পরিষ্কার করা যে কি কি কাজের মাধ্যমে তারা এই অধিকারটা ফিরিয়ে দেবেন। এই কি কি কাজের মাধ্যমে আলোচনা শুরু হয়ে গেলে কিন্তু আমার আপনার কাছেও পরিষ্কার হয়ে যাবে যে এই কাজগুলো কতদিন লাগতে পারে। তখন আমরাও ওই ইনস্টিটিউশনগুলোর দিকে তাকাবো, এই আপনারটা এই কাজ এতদিনে শেষ করার কথা, আপনি করছেন না কেন? এটা আপনার দোষ, এটা অন্তর্বর্তীকালীন সরকারের দোষ না, এটা পুলিশ প্রশাসনের দোষ, এটা অন্তর্বর্তীকালীন সরকারের দোষ না, এটা ইলেকশন কমিশনের দোষ। তখন আমরাও কিন্তু বুঝতে পারবো কারা কোথায় ফেল করছে। প্রত্যেকটা দোষ অন্তর্বর্তীকালীন সরকারের উপরে যাবে না, কিন্তু এই কাজগুলো এখন পর্যন্ত আনফর্চুনেটলি করা হচ্ছে না। মিস্টার নাজমুল হক প্রধান, আর কিছু যোগ করবেন? একটা হচ্ছে যে সরকার সবচেয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে পুলিশ প্রশাসন এবং জনপ্রশাসন যেটা আছে আর কি, তাই না, এই প্রশাসন দুটোই কিন্তু আমার ধারণা সরকার এখনও ভালোভাবে হ্যান্ডলিং আমি যদি বলি বা এটাকে পরিচালনা করার ক্ষেত্রে সরকার সঠিক পদক্ষেপ নিতে পারছে না। কেন পারছে না? সরকারের দুর্বলতাটাকে আমি জানি না, তবে সরকারের নিশ্চয়ই দুর্বলতা আছে। এটা হয়তো সরকারের পক্ষ থেকে পার্টি গড়ার, সরকারের পক্ষ থেকে কেউ সরকার না, কেউ পার্টি গড়ার যে আওয়াজ যেটা আসছে, হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে কেউ প্রশাসনকে হয়তো সেই কথাগুলি বলছেন, তাই না, সামনের দিনে আমি তো ইত্যাদি ইত্যাদি, এবং এনারা প্রশাসন হস্তক্ষেপ করতেছেন। আমার দু এক জায়গায় আমার ডেফিনিট আছে, হস্তক্ষেপ করতেছেন বৈষম্য বিরোধী, এবং সেই জায়গার এই জন্যই প্রশাসনটাও আস্থাবাদী হতে পারছে না সরকারের প্রতি, প্লাস রাজনৈতিক শক্তির প্রতি। সমস্যাটা এই জায়গায়। এটা যখন পর্যন্ত এই আস্থাবান না হবে প্রশাসনটাকে হ্যান্ডেল করার ক্ষেত্রে, প্রশাসন নিজেই হ্যাঁ এটাই ঠিক, এবং আমরাও যখন পর্যন্ত আস্থাবান না হবে যে সরকার যৌক্তিক লক্ষ্যে কাজটা করছে, তখন পর্যন্ত কিন্তু কোনো কাজই মিলবে না। আমার ধারণা দ্রুত সরকারের পক্ষ থেকে যে লক্ষ্যটা সরকার ঘোষণা করছে ইতিমধ্যেই, দূর দিয়ে হলেও আমরা দেখতে পাচ্ছি যে ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথম দিকে ভোট হবে, সেই জায়গাটাকে ধরেই সরকারের সামনের দিকে এগোনো উচিত। আমার ধারণা সেই ক্ষেত্রে রাজনৈতিক শক্তিসমূহের সময় গ্যাপটাও থাকবে না, ভিন্ন ভিন্ন কথাও থাকবে না, আমরা সবাই একই স্রোতে মিলিত হতে পারবো। কিন্তু এই ভোট রাজনীতির বাইরে যে সংকটটা বাংলাদেশে এই মুহূর্তে আছে, বিশেষ করে অর্থনৈতিক যে সংকট বা আর্থিক খাতের সমস্যাগুলো, বা সাধারণ মানুষ যে প্রাইস হাইকের কারণে যে দুর্ভোগের মধ্যে আছে, সেই সমস্যার সমাধান একটা কোনো লক্ষণ দেখেন? আপনার তো এটা তো ঠিক, আমরা এখানটায় আমাদের মানে মুদ্রাস্ফীতি আমাদের এটা অনেক বেশি। এটা আগের সরকার তো স্বীকার করতো না, কিন্তু বাস্তবে এটা অনেক বেশি। আর বারবার কয়েকবার টাকা ছাপানোর কারণে যা ঘটনা ঘটছে আমরা জানি।
এগুলো যুদ্ধের সময় হয়, তাই না? টাকা ছাপানো, এমনি তো নর্মাল পিরিয়ডে আমাদের এখানে টাকা ছাপানো হয়ে গেছে, এই গভর্নমেন্টও টাকা ছাপিয়েছে, তাহলে ন্যাচারালি জিনিসের দাম বেড়ে গেছে। এখানটায় সরবরাহ যদি ঠিক থাকে, আমার ধারণা এটা মিনিমাম সহনশীল জায়গায় থাকবে প্রাইস হাইকটা। আর যদি সরবরাহ ঠিক না থাকে, ভালো শাসন না থাকে, তাহলে এই প্রাইস হাইক যে যার সুবিধা মতো দামটা আদায় করে নেবে। একই জিনিসের দাম এই জায়গায় একরকম, তো ওই জায়গায় একরকম হবে। এটা যা ম্যানেজমেন্টের কারণে যা হয় আর কি। আমরা শ্রীলঙ্কার ঘটনা যেটা দেখতে পাই, শ্রীলঙ্কা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তারা বাজারটাকে ট্যাকেল করে তাদের মুদ্রাস্ফীতি কমিয়ে ফেলছে এবং সমস্ত কিছু তারা ম্যানেজ করে ফেলছে। হ্যাঁ, ওটার লোক সংখ্যা কম, দেশ ছোট, সেটা একটা হইতে পারে। তাহলে আমাদের এই বড় দেশে, মানে জনসংখ্যার যেটা বড় দেশে, তাহলে এটা সরকার তো এখানটা খুব জানো লোকরা আছে ফিনান্সিয়াল সেক্টরে, নিশ্চয় সরকার ভালো, গুড সাইন। তাহলে সেটা না করতে পারতাম কারণ দেখতেছি না। আমার কাছে মনে হচ্ছে যে সরকারের রাজনৈতিক টার্গেটটা ঠিক না হওয়ার কারণে এইগুলো করার ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে, গ্যাপ হচ্ছে। জি, দেখেন, রাজনৈতিক কাজগুলোর পরিপূরক যেমন অর্থনীতি, আবার অর্থনীতি ইজ দ্য বেস স্ট্রাকচার যার উপরে বাকি সব কিছু দাঁড়িয়ে। অর্থনীতির দিকে যত জোরালোভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন, আমরা সেখানে কিছু ঘাটতি দেখছি। অন্তর্বর্তীকালীন সরকার আসার পর ব্যাংকিং সেক্টরে বেশ কিছু কাজ হয়েছে, বেশ কিছু ভালো কাজ হয়েছে, কিছু ডিসিশন হয়েছে যেগুলো হয়তো অন্যদিকেও যেতে পারতো, কিন্তু সরকার প্রেশারের মুখে সেই ডিসিশনগুলো নিয়েছেন। ভাই যেমন বলছিলেন টাকা ছাপানোর কথা, কিছু প্রেশারের মুখে তারা নিয়েছেন। তারা ব্যাংক রানের ভয়টা, স্পেশালি এমন একটা সময় যখন হয়তো আইনশৃঙ্খলা বাহিনী বা সব কিছু একদম পর্যাপ্ত পরিমাণে বা সঠিকভাবে কাজ করছে না, এই সময় যদি কোনো কারণে একটা ব্যাংক রান শুরু হয়, সেটা আর কীভাবে সামাল দিতে পারতেন, এগুলো নিয়ে সন্দিহান হবার জন্যই হয়তো তারা ইনফ্লেশনারি প্রেশার থাকা সত্ত্বেও তারা নতুন টাকা ছাপিয়েছেন। বাট ব্যাংকিং সেক্টরে আমরা দেখছি তারা মোটামুটি একটা লেভেলে নিয়ে আনতে চেষ্টা করেছেন, নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেছেন, কিছু দূর এসেছেও। কিন্তু ব্যাংকিং সেক্টর যদিও আপনার অর্থনীতির বিশাল গুরুত্বপূর্ণ একটা জায়গা, বাট পুরো অর্থনীতি তো জাস্ট ব্যাংকিং সেক্টর দিয়ে না। সো এই যে কমোডিটি ম্যানেজমেন্ট, এই যে কমোডিটি প্রাইসিং, দ্রব্যমূল্য একেবারেই নিয়ন্ত্রণে আনতে পারেনি। কেন নিয়ন্ত্রণে আনতে পারেনি? প্রথম 4-5 মাস তারা বড় দাগে এই যে কমোডিটি ট্রেডার, বড় যে কমোডিটি ট্রেডার আছে, এটা মেঘনা গ্রুপ বলেন, সিটি গ্রুপ বলেন, যারা আছে এদের সাথে এবং এদের যারা সাপ্লায়ার বা এদের যারা কম্পিটিটর, কাউকে নিয়েই সরকারকে বড় দাগে আমরা আলোচনায় বসতে দেখিনি। এখন আপনি 18 কোটি জনগণের খাদ্য বস্তু সব কিছুর ব্যবস্থা করবেন, যেই পয়েন্টগুলোতে এই কাজগুলো হয় তাদের সাথে যদি আপনি বারবার করে না বসেন, তাদের কি প্রয়োজন এটা না দেখেন, তাদের মধ্যে অনেকেই হয়তো বিগত সরকারের সাথে ছিল, সহযোগী হয়েছে, অনেক কিছু হয়েছে, ঠিক আছে, কিন্তু এখন আবার আমার কাজের জন্য তো প্রয়োজন। সবাইকে তার কাজ ঠিকভাবে করতে না দিলে বা তার কাজে সহযোগিতা করতে না দিলে, এই যে এমন গার্মেন্ট সেক্টরের কথা চিন্তা করেন, যে আমাদের দেশের উপার্জনের জন্য গার্মেন্ট সেক্টর বিশাল গুরুত্বপূর্ণ একটা সেক্টর। গত 5 মাস ধরে কন্টিনিউয়াসলি, মানে একটা না, মানে টেন্স ইফ নট হান্ড্রেডস গার্মেন্টস মালিকদের কাছ থেকে শুনে আসছি যে এইটার কারণে বা ওইটার কারণে তাদের অর্ডার ভিয়েতনাম চলে যাচ্ছে, কম্বোডিয়া চলে যাচ্ছে, ইন্ডিয়া চলে যাচ্ছে, ভিন্ন দেশে চলে যাচ্ছে। এই অর্ডার একবার বিদেশে অন্য একটা দেশে চলে গেলে এই অর্ডার সহজে ফেরত আসে না। সো এই যে লং টার্ম যে ইকোনমিক ইম্প্যাক্টগুলো আমাদের দেশে হচ্ছে, এগুলোর জন্য তাদের মানে অন্তর্বর্তীকালীন সরকারকে আরও ফোকাস করতে হবে এবং এই জায়গায় পলিটিক্যাল সমস্যাগুলো যদি তারা একটু ভালোভাবে সামাল দিতে পারেন, মানে এগেন ওই যে জাস্ট ঐক্য, জাস্ট কনসেনসাস তৈরি, জাস্ট আলোচনায় থাকে, এইটাই যদি তারা আরেকটু বেশি করেন, তাহলে একই সাথে আমার কাছে মনে হয় যে ইকোনমিক সমস্যাগুলো আরেকটু বেশি ভালোভাবে তারা। একটা বিষয় যোগ করি আপনার কাছে, সেটা হচ্ছে যে আমি গ্রামের থেকে আসলাম, তো ভুট্টা কিন্তু আমাদের এলাকায় প্রচুর ভুট্টা হয়, আপনি জানেন ভুট্টা বাইরের থেকে ইম্পোর্ট করতে, কিন্তু দেশেও প্রচুর ভুট্টা হয়। কিন্তু এবার মজার ঘটনা হয়ে গেছে, ভুট্টার বীজ পাচ্ছে না, কারণ বীজটা ইন্ডিয়ার থেকে আসে, যে বীজের ধরেন যে বস্তা 700-800 ছিল, এখন 1000 টাকাও বস্তা পাওয়া যাচ্ছে না। যারা ভুট্টার ডিলার, যারা ছোটো ইউনিয়ন পরিষদ যারা বিক্রি করে, ওরা কয় যে আমরা টাকা দিও, যেখানটা আমি 20 টন আনতাম সেখানটা আমাকে বলছে যে আপনি 20 মণ নিয়ে যান, 20 বস্তা নিয়ে যান। তাহলে এটা কারসাজি হচ্ছে নাকি? ইম্পোর্টাররা এনে এটা স্টক করে বেশি দামে বেচতে চাচ্ছে কিনা, অথবা বিষয়টা কি সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো কথাবার্তা নেই। মানে বর্তমান সরকারের সঙ্গে আসলে জনগণের সঙ্গে একটা বিচ্ছিন্নতা আছে মারাত্মক। ওনারা আছে ঠিক এই অন্তর্বর্তীকালীন সরকার, হ্যাঁ, কিন্তু বাট সমস্যাগুলি কী এগুলির সঙ্গে ওদের ডাইরেক্ট যোগাযোগ নেই, যেহেতু রাজনৈতিক দলের সঙ্গে নেই। দলের সঙ্গে থাকলে যে কোনো দল, যত খারাপ দল, তার সঙ্গে যোগাযোগ থাকতো কৃষকের, যে এরকম ভুট্টার বীজটা পাওয়া যাচ্ছে না, এটা কী হবে। তা আমি মনে করি সরকারের এক্ষেত্রে খুব দ্রুত রাজনৈতিক শক্তিসমূহের সঙ্গে সমন্বয় করে তার সামগ্রিক কাজটা সম্পন্ন করার জন্য পদক্ষেপ নেওয়াটা জরুরি। তাহলে এই বিষয়গুলিকে মিট আপ করতে পারবে এবং সত্যিকার আমরা একটা এই এত শহীদের বিনিময়ে যে অর্জন, আমরা সেই অর্জনটাকে
আরও বাস্তবমুখী গণমুখী করতে পারবো। ইন্ডিয়াকে সামাল দেওয়ার প্রক্রিয়াটা ঠিকঠাক আছে? এটাকে প্রক্রিয়া ঠিকঠাক আছে, এতে নাই। আমরা তো প্র্যাকটিক্যালি আওয়ামী লীগ গভর্নমেন্ট যেভাবে ইন্ডিয়ার সঙ্গে যেভাবে ডিলগুলি করছে, আপনার কোনোটাই তো ঠিকভাবে করে না, আমাদের জাতীয় স্বার্থ রক্ষাই তো করে নাই। আপনি যদি এই পাল্টানা এই এদিক দিয়ে যদি তার মালপত্র নিয়ে যাওয়া দেখেন তো না, উইদাউট মানে কত বড় লোক নবাব সম্রাট গিয়ারি, তাই না, আমার কিছু লাগবে না, সব নিয়ে যাও তোমরা। এটা ট্রেড, ইট ইস বিজনেস, পারস্পরিক বিজনেস, গোটা বিশ্বের সঙ্গে গোটা বিশ্ব ব্যবসা করে, হ্যাঁ, এর মধ্যে সম্পর্ক বজায় রাখে। তো এগুলি তো এমনি হয় না। কিন্তু বিগত সরকার মনে হচ্ছে যে এগুলি করে ওনাকে ক্ষমতায় উনি বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর বংশ পরম্পরায় থাকবেন। এই প্রচেষ্টার কারণে উনি ডিলগুলি করছেন, যেগুলি একটা দেশের সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষেত্রে কখনোই কোনো বাস্তবমুখী পদক্ষেপ না। বিগত সরকার যেটা করছে, আমরা মনে করি বর্তমান সরকার যেগুলি বলতেছে ঠিক আছে, কিন্তু তারপর এটা ঠিক আমাদেরকে আমাদের প্রতিবেশীর সঙ্গে সৎ সম্পর্ক বজায় রেখে আমাদের ব্যবসায়িক যে ট্রেড, মানে ব্যবসায়িক যে আমাদের যে ইগুলি আছে, আমাদের যে হার্ডলগুলো, এগুলো অতিক্রম করে আমার পারস্পরিক এগুলি চালু রাখতে হবে। আমাদের পোর্ট বলেন, আমাদের বলেন, আমরা কাছের থেকে যত ইজি আনতে পারি, যত কথাই বলি না কেন, দূরের থেকে কত ইজি আনতে পারি না, কিন্তু তাহলে বিষয়টা মাথায় রেখে আমাদের সরকারের এক্ষেত্রে আরও বেশি ঘনিষ্ঠ উদ্যোগ নেওয়া উচিত, যাতে করে আমরা এগুলো সলভ করতে পারি। ইন্ডিয়াকে আমারও দরকার, আমারও ইন্ডিয়াকে দরকার, এই জায়গাটায় দাঁড়ানো উচিত আমাদেরকে। ইন্ডিয়া বলে দিল যে না, দরকার নেই বাংলাদেশের, আসলে ওনাদের মার্কেটের অবস্থা কি সেটা ওনারাও ভালো করে জানেন। সাধারণ লোকদের সঙ্গে আমাদের যোগাযোগ হয় ওভার টেলিফোন, আজকে তো ওপেন সব, ওনারা কি বলেন আমরা তো শুনি। তাহলে সেটা নিশ্চয়ই সরকার শোনেন, নিশ্চয়ই মোদি গভর্নমেন্ট শোনেন। আর ওইখানটায় যে ঘটনাগুলি ঘটতেছে, যোগী আদিত্যনাথ সব জায়গায় কিছু কিছু আছে, ওটা মুসলমানদের মধ্যেও আছে, হিন্দুদের মধ্যেও আছে। ফলে যোগীদের কথা শুনলে তো আর পারস্পরিক সম্পর্ক হবে না, ব্যবসা বাণিজ্য হবে না, ভাতৃপ্রতিম দেশও হবে না। না, অবভিয়াসলি ভাই যেটা বললেন যে আমাদের জন্য শুধু ভারত গুরুত্বপূর্ণ না, ভারতের জন্য আমরা অনেক গুরুত্বপূর্ণ। এই যে গত কিছুদিন ধরে আপনি যদি সোশ্যাল মিডিয়াতে দেখেন, দেখবেন কলকাতার অনেক বাজার, মার্কেট, অনেক জায়গায় বেসিক্যালি বন্ধ হয়ে গেছে, কারণ বাংলাদেশি ব্যবসা নেই। ওদের মানে মেডিকেল ট্যুরিজম থেকে শুরু করে হাজারো জিনিস ছিল যেগুলো আমরা অনেক কিছু $16 বিলিয়ন জিনিসপত্র ওদের কাছ থেকে আমরা ক্রয় করতাম, তো ওদের সাপ্লায়ারের তো বিক্রি ছিল, এটা তাদের বিক্রি বন্ধ হয়ে গেছে। তাদের এখানে কর্মরত অনেকে ছিল, সেগুলো কাজ বন্ধ হয়ে গেছে। সো ভারতের জন্য আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গাটা ভারতের বুঝতে হয়তো একটু সময় লাগছে, কারণ ভারত 15.5 বছর অন্য মাপে একটা সম্পর্কে অভ্যস্ত হয়ে গেছিল। সেটা তারা একটু সময় নিক, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারও যেই স্ট্যান্ডসগুলো নিয়েছে ইতিমধ্যে, আমি মনে করি সেগুলো সঠিক স্ট্যান্স নিয়েছে। তবে হয়তো আরেকটু তাদের সাথে পারস্পরিক আলোচনা বাড়ানো, এটার প্রয়োজন আছে। আর এর আগে একটা কথা বলছিলাম যে ওই যে ভারতের মাধ্যমে যে বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার হচ্ছে, এইটার বড় মাপে রেজিস্ট্যান্স তৈরি করাটা গুরুত্বপূর্ণ। এইখানে আমরা আসলেই কিন্তু বড় কোনো পদক্ষেপ এখনো সরকারের দেখছি না। মানে সরকারের পক্ষ থেকে লোন ওয়ারিয়ার, একজন শক্তিশালী বলিষ্ঠ লোন ওয়ারিয়ার, ওনার মানে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব, উনি জোরদার বক্তব্য রেখে যাচ্ছেন, বাট উনি একাই লোন ওয়ারিয়ার, মানে অ্যাজ অপোজ টু একটা পুরো স্টেট মেকানিজম কাজ করবে এই প্রপাগান্ডার বিরুদ্ধে লড়াই করবার জন্য, সেটা আমরা এখনো দেখিনি। এইটা আমার মনে হয় একটা বড় প্রয়োজন, কারণ এটা একবার তৈরি করতে পারলে বিশ্বব্যাপী একটা ইমেজটা যদি আমরা ঠিক করতে পারি, তাহলে বিশ্বব্যাপীও ভারতের উপরেও কিন্তু একটা প্রেশার আসবে। মানে ভারত খুব তাড়াতাড়ি নিজে প্রেশার ফিল করবে বাংলাদেশের সাথে সুসম্পর্ক না রাখার, কিন্তু অ্যাটলিস্ট এটা যে হচ্ছে যে বিশ্বব্যাপী তারা কোনো প্রেশার ফিল করছে না, রাদার তারা আরো সাপোর্ট পাচ্ছে, কারণ বাংলাদেশে হয়তো যে আপনি যে প্রশ্নটা করলেন এক্সট্রিজমের দিকে যাচ্ছেন। তো এই জায়গায় এই কিছু পদক্ষেপ নিলে আমরা আরো ভালো করতে পারি। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার ববি হাজাজ এবং মিস্টার নাজমুল হক প্রধান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনাবার জন্য। দর্শক, অনেক বিষয় নিয়ে আমরা কথা বলেছি, কিন্তু মূল কথা যেটা রাষ্ট্র পরিচালনা একটা রাজনৈতিক বিষয় এবং সেটা রাজনীতিকদের কাজ। যারা এখন দায়িত্বে আছেন তাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সম্পর্কের একটা ঘাটতি আছে বা দূরত্ব আছে, এই দূরত্বটা যত দ্রুত কমিয়ে আনা যাবে তত মঙ্গল কর হবে, এবং সেই সঙ্গে যত দ্রুত বাংলাদেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া যাবে, অর্থাৎ জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করা যাবে, তত সেটা দেশের রাজনৈতিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কল্যাণ করবে। আমরা আশা করব যে যারা দায়িত্বে আছেন তারা এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে ভাবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।